এটা হচ্ছে স্বপ্নের গ্রাম সোনপুর, যার প্রধান হচ্ছেন বলবীর প্রতাপ। ওনার একমাত্র মেয়ে রয়েছে, যার নাম ভানুমতি। ভানুমতি প্রধান মশাইয়ের একটা দুষ্টু মেয়ে, যে কথায় কথায় নিজের বড়লোক হওয়ার আর নিজের পিতার সব থেকে বড় জমিদার আর প্রধান হওয়ার সুযোগ নেয়। ভানুমতির সারাদিনের কাজ হচ্ছে লোকজনের উপর রাগ দেখানো আর রাতে অবাস্তব সব স্বপ্ন দেখা। তারপর সকালে সে নিজের বাবাকে বলে যে রাত্রে স্বপ্নে যে তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে তাকে যেন প্রধান মশাই শাস্তি দেয়। কাল রাতে অবশ্যই ভানুমতি কোনো স্বপ্ন দেখেছে, সেই জন্যই সকাল সকাল সালিশি সভা ডাকা হয়েছে। বল মা, কাল রাতে স্বপ্নে কি দেখেছিলি? বাবা, কালকে রাতে স্বপ্নে আমি আমার সব বান্ধবীদের সাথে জঙ্গলের দিকে ঘুরতে যাচ্ছিলাম। তখনই এই বংশী আমাদের সামনে চলে আসে। কাল রাতে তো আমি আমার বাড়িতে শুয়েছিলাম প্রধান মশাই। চুপ কর তুই, তুই যেখানেই শোস না কেন, স্বপ্নেতে তো তুই আমার মেয়ের সামনেই ছিলিস। তারপরে কি হলো মা, বলতে থাক। বাবা, তারপর বংশী আমার হাত ধরেছিল। তখন আমার বান্ধবী রিঙ্কি বলল, হাত ছাড়ো। তখন ওকে বকলো, বলল তুমি মাঝখানে কথা বলো না। তারপর ভয় পেয়ে আমার স্বপ্নটা ভেঙে গেল। তোর এত বড় সাহস বংশী যে তুই আমার একমাত্র মেয়ের হাত ধরেছিলিস? তোকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দেব। কিন্তু প্রধান মশাই, আমি তো আমার বাড়িতেই ছিলাম। তাহলে কি করে সম্ভব যে আমি ভানুমতির স্বপ্নে আসতে পারি? সম্ভব নয়? তোর মনে হয় যেটা সম্ভব নয়? পণ্ডিত ভূষণ মশাই, আপনি বলুন যে স্বপ্নেতে কেউ কারো কাছে আসতে পারে নাকি পারে না? পঞ্চায়েতে উপস্থিত পুরোহিত আর ওখানে সকলে কিছুই বুঝতে পারছিল না। তখন পুরোহিত মাথা নেড়ে সম্মতি জানালো। আগে প্রধান মশাই, স্বপ্নতে তো যে কেউ যার সামনেই যেতে পারে। শুনলি শুনলি তুই? এবারে আমার শাস্তিটাও শোন বংশী। রামু, হরিয়া, বংশীকে ধরে ন্যাড়া করে দে আর গাধার সঙ্গে ওর বিয়ে দিয়ে দে। তারপর তার পিঠেই ওকে বসিয়ে পুরো গ্রামেতে প্রদক্ষিণ করা। প্রধান মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমার কথাটা শুনুন, আমি কিচ্ছু করিনি। বংশী চেঁচাতে থাকলো, কিন্তু প্রধান মশাইয়ের প্রহরীরা কেউ কোনো কথা শুনল না আর ওকে ন্যাড়া করে ওর বিয়ে একটা গাধার সঙ্গে দিয়ে দিল। গ্রামের সকলে দেখতে থাকলো যে একটা স্বপ্নের এত বড় শাস্তি হতে পারে। সকলে স্বপ্ন দেখতে ভয় পেতে শুরু করলো, নিজেরা দেখতে নয়, ভানুমতির স্বপ্ন দেখার জন্য। গ্রামের কিছু লোকজন ওখানে দাঁড়িয়ে কথা বলছিল যে এর পরে কার পালা আসতে চলেছে। আমি তো এটাই ভাবছিলাম যে কিছুদিনের জন্য শ্বশুর বাড়ি বরং চলে যাই। আরে স্বপ্ন তো তখনও আসতে পারে, সে তুমি এই গ্রামে থাকো বা অন্য গ্রামে। আর যদি স্বপ্ন এসে যায় তাহলে প্রধান মশাই তোমাকে পাতাল থেকেও খুঁজে বের করবে। হ্যাঁ, আরে সবাই চুপ করো। যদি শুনে নেয় তাহলে স্বপ্নের আগেই ও কি ওর বাবাকে বলে দেবে। হ্যাঁ, সকাল সকাল গ্রামে আবার পঞ্চায়েত ডাকা হয়। গ্রামবাসীরা সকলে দাঁড়িয়ে আছে। প্রধান মশাই সকলকে শাস্তি দেবেন এরকম ভাব দেখাতে থাকেন। সবার মনেই ভয়ের সঞ্চার হয় যে আজকে আবার কার পালা। আবার কে ভানুমতির স্বপ্নে এসে ওকে বিরক্ত করেছে? জানি না বাপু, আজ কোন দুর্ভাগার পালা। তখনই ভানুমতি গ্রামবাসীদের দিকে আঙুল দেখে এটা বলে ওঠে, ওই তো ওই ছেলেটাই বাবা। ওই সূর্যই কালকে রাতে স্বপ্নে আমার চুল ধরেছিল আর বলছিল আমি তোমার চুলের ছায়াতেই থাকতে চাই। ওকে ধরে ওর মাথার অর্ধেক চুল কেটে দে, আর যতবার ওর মাথায় চুল গজাবে ততবার ওকে আবার অর্ধেক ন্যাড়া করে দিবি। আমি সূর্যকে আজীবন অর্ধেক ন্যাড়া থাকার শাস্তি শোনাচ্ছি। প্রধান মশাই, এ অন্যায়, এ সত্যিই অন্যায়। আমার এতে কোনো দোষ নেই। অন্যায় তো সেটা যেটা তুই করেছিস আমার মেয়ের সম্মতি না নিয়ে। ওর স্বপ্নে এসেছিস আর ওর চুল ধরেছিস, এটা তুই দোষ করেছিস আর তার শাস্তি তোকে পেতেই হবে। ওকে ধরে ওর অর্ধেক চুল ন্যাড়া করে দে। সূর্যরও একই পরিণতি হয় যেরকম বংশীর হয়েছিল। জোর করে কোনো অপরাধ ছাড়াই ওকেও শাস্তি দেওয়া হয়। এটা কেউ বুঝতে পারছিল না যে কে ভানুমতির এই স্বপ্নের অত্যাচার বন্ধ করবে। একদিন সেই গ্রামে রামপুর থেকে জগদীশের ভাইপো গোবিন্দ আসে। কেমন আছেন কাকা? আমাকে বাবা বলেছেন এবার থেকে আপনার কাছে থাকতে, যাতে জমির কাজকর্ম আর শহরের কাজকর্ম শিখে নিতে পারি।
ভালো থাক। আমি কালকেই তোর বাবার চিঠি পেয়েছি। আমি পরে তোকে সব কাজ বুঝিয়ে দেব। আজকে তুই একটু বিশ্রাম কর। ভানুমতি স্বপ্নে জগদীশকে দেখল আর সকাল সকাল আবারও পঞ্চায়েত ডাকা হলো, যেখানে সকলের সামনে জগদীশকে দাঁড় করানো হয়েছিল অপরাধীর মতো। ওখানে জগদীশের সঙ্গে ওর ভাইপো গোবিন্দও দাঁড়িয়েছিল। বল মা, কি অপরাধ করেছে এই জগদীশ? কালকে উনি আমার হাত থেকে সব আম কেড়ে নিয়েছে। আমাকে আর আমার বান্ধবীদের নিজের আমের বাগান থেকে খুব বাজেভাবে বকাঝকা করে তাড়িয়ে দিয়েছে। আমরা অল্প কিছুই আম নিয়েছিলাম। আমি তো সেরকম কিছু করিনি প্রধানমশাই। আমি 7টার পরে তো বাড়ি থেকে বেরই হইনি। বেশি কথা বলার প্রয়োজন মনে করিস না জগদীশ। আমার মেয়ে স্বপ্ন দেখার কথা বলছে। স্বপ্নেতে তুই ওর সঙ্গে দুর্ব্যবহার করেছিস, ওর হাত থেকে আম কেড়ে নিয়েছিস। চান্দু মান্দু, জগদীশের বাগান থেকে সমস্ত আম পেড়ে আমাদের প্রাসাদে নিয়ে আয়। এসব কি হচ্ছে প্রধান মশাই? একটা স্বপ্নের জন্য আপনি এত বড় সিদ্ধান্ত নিচ্ছেন, যে স্বপ্নের কোনো মানেই নেই। স্বপ্ন তো কখনো বাস্তব জীবনের সাথে মিল খায় না। তুমি তো এখানে নতুন এসেছো, আমাদেরকে বেকার জ্ঞান দিও না তুমি। আমার মেয়ে স্বপ্ন দেখেছে মানে দেখেছে। আমাদের গ্রামে স্বপ্নের গুরুত্ব বাস্তবের থেকেও অনেক বেশি। কিন্তু শুনুন প্রধান মশাই, গ্রামের সবাই এটা জানে যে জগদীশ খুবই শান্ত এবং অত্যন্তই ভালো মানুষ একজন। আমার অন্তত এটা মনে হয় না যে ও স্বপ্নে এরকম কিছু করতে পারে। তাহলে তোমার কি মনে হয় আমার মেয়ে মিথ্যে কথা বলছে? আর তাছাড়াও যে বাস্তবে কিচ্ছু করতে পারে না, সে স্বপ্নেতে অনেক কিছুই করতে পারে। গোবিন্দ এই সিদ্ধান্ত শুনে অবাক হয়ে গেছিল। ও কিছু বলতে চাইলেও ওকে চুপ করিয়ে দেওয়া হলো। প্রধান মশাই ন্যায় বিচার করতেন, কিন্তু সন্তান মোহেও আবদ্ধ ছিলেন। এবার গোবিন্দও নিজের বুদ্ধির সাহায্যে ওনাকে শাস্তি দেওয়ার কথা ভাবল। একদিন সকালে গোবিন্দ জোরে জোরে কাঁদতে থাকলো আর চেঁচিয়ে চেঁচিয়ে গ্রামের সকলকে জড়ো করে নিল। গ্রামবাসীরা সকলে এসে উপস্থিত হয়। তখন গোবিন্দ বলল কাল রাতে সে স্বপ্ন দেখেছে যে ওর বিয়ে একটা সুন্দরী মেয়ের সঙ্গে হয়ে গেছে আর আমরা সুখেই সংসার করছিলাম। কিন্তু একদিন ওই ভানুমতি আসে আর আমাকে তার ভালোবাসার কথা বলে, আর আমি বারণ করা সত্ত্বেও আমাকে হুমকি দেয় সে। তারপরে আমার হাত ধরে জোর করে আমাকে বিয়ে করার জন্য মন্দিরে নিয়ে যায়। এই সব দেখে আমার স্ত্রী দুঃখে পাগল হয়ে যায় আর ও নদীতে ঝাঁপ মেরে প্রাণ দিতে চলে যায়। ও আমার জন্য একটা চিঠিও লিখে রেখে গেছে, আপনারা সকলে চাইলে পড়তে পারেন। আমি তোমার জীবন থেকে সরে যাচ্ছি সারা জীবনের জন্য। যখন তুমি এই চিঠিটা পড়বে, আমি নদীতে ঝাঁপ দিয়ে জলে ডুবে মরেছি। তুমি ভানুমতির সঙ্গে সুখে থেকো। তোমার অভাগী স্ত্রী শান্তা। হে ভগবান, এই মেয়েটা আমার স্ত্রীকে মেরে ফেললো। এবার আমি কোথায় যাব তোমাকে ছাড়া, শান্তা? এ তো সত্যি খুব খারাপ হলো গোবিন্দ তোমার সঙ্গে। তুমি চিন্তা করো না, তুমি পঞ্চায়েতে অবশ্যই ন্যায় পাবে। গ্রামবাসীরা সকলে মিলে প্রধান মশাইকে গোবিন্দ স্ত্রী শান্তার শেষ চিঠিটা দেখায়। আমি কতটা খুশিতে ছিলাম। রোজ রাতে নিজের স্ত্রীর সাথে স্বপ্নে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতাম। এবার আমার কি হবে? গোবিন্দর ন্যায় বিচার চাই। শুনুন প্রধান মশাই, আজ পর্যন্ত আপনি আপনার মেয়ের ঘুমের মধ্যে স্বপ্ন দেখার কোন রকম পক্ষপাত ছাড়াই ন্যায় বিচার করেছেন। আজকেও আপনাকে এই ন্যায় বিচারটি কোনো পক্ষপাত ছাড়াই করতে হবে। ভানুমতির মুখ ভয়ে সাদা হয়ে গেছিল। যতই স্বপ্ন হোক না কেন, সে একজনের প্রাণ কেড়ে নিয়েছিল। আমি এই স্বপ্নটাকে মানি না। আমি কি করে মেনে নেব এই স্বপ্নটা সত্যি? আর এটা কি করে মেনে নেব যে স্বপ্নতে আমি ওকে বিয়ে করেছিলাম? এটাও তো হতে পারে ও আমাকে বিয়ে করেছে জোর জবরদস্তি, আর তখন ওর বউ আত্মহত্যা করলো এই কারণেই। স্বপ্নটা তো আমার, তাই আমি তো ভালো করে জানবো প্রধান মশাই। যে স্বপ্ন দেখে আসল ঘটনাটা তো সেই বলতে পারবে। আমার স্ত্রীর মৃত্যুর জন্য একমাত্র দায়ী ভানুমতি। মা, তুই তো সত্যিই অপরাধ করেছিস। হতে পারে সেটা স্বপ্নের মধ্যেই। গোবিন্দ, তুমি বলো। আমি একা একমাত্র মানুষ, কিভাবে নিজের স্ত্রী ছাড়া জীবনটা কাটাবো প্রধান মশাই? তুমি একা কোথায় বলো তো? তোমার দ্বিতীয় স্ত্রী আমার মেয়ে ভানুমতি তো আছে তোমার সঙ্গে। কিন্তু আমি কেন বাবা? আমি ওর সাথে থাকবো না। দেখলেন প্রধান মশাই, স্বপ্নেও আমাকে বিয়ে করলো আর এখন সবার সামনে না বলে দিচ্ছে, আর আমার স্ত্রীকেও আমার থেকে কেড়ে নিল। আমি চাই
গোটা গ্রামে পুরো ধুমধাম করে আমার বিয়ে আবার ভানুমতির সাথে হোক, ততক্ষণ আমি ওকে বাড়ি নিয়ে যাব না। এটাই আপনার কাছে অনুরোধ। পুরো গ্রামের লোকেদের সামনে আমি ঘোষণা করছি যে কাল আমার মেয়ে ভানুমতির বিয়ে গোবিন্দর সঙ্গেই হবে। সকল গ্রামবাসীদের সামনে গোবিন্দ আর ভানুমতির বিয়ে দেওয়া হয়। গ্রামবাসীরা সকলে ভীষণ খুশি। বিয়ের সমস্ত রীতিনীতি সম্পন্ন হওয়ার পর যখন গোবিন্দ ঘরে যায়, তখন দেখতে পায় নববধূ রূপে ভানুমতি বসে আছে। গোবিন্দ ওর কাছে যায় আর ভানুমতির ঘোমটা তোলে। খুব সুন্দর লাগছে তোমাকে বউয়ের সাজে। কেন, তোমার প্রথম বউ সুন্দরী ছিল না? আচ্ছা, একটা কথা বলো, তুমি কি সত্যি এটা মানো যে স্বপ্নগুলো আমরা দেখি সেটা কি বাস্তবে হয়, বা বাস্তব জীবনের সাথে তার কি কোনো সম্পর্ক থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। যেই মানুষ স্বপ্নের মধ্যে ভুল করে সে বাস্তবেও ভুল করে থাকে। তাহলে তুমিও তো ভুল। আমি কি করে? আমি তো কারুর জন্যই কখনো খারাপ চাই না। এটাই হলো বাস্তব। আর যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেটা শুধুমাত্র একটা ভ্রম ছিল। যদি স্বপ্নেতে আমরা দেখি যে সে মরে গেছে কিন্তু আসল জীবনে সে কিন্তু বেঁচে আছে, তার মানে কিন্তু এটা নয় যে এবার আমরা তাকে বাস্তব জীবনেও মরে গেছে ভেবে নিই। তুমি তো এটা ঠিকই বলেছো, কখনো এইভাবে তো ভেবে দেখিনি। স্বপ্নটা হলো আমাদের মনের একটা ভ্রম। আমাদের মন যেমন দিনের বেলা যাই ভাবে, সেরকম রাত্রিবেলাতেও সে সেরকমই স্বপ্ন দেখায়। রাত্রিবেলা দেখা স্বপ্নের কোনো মূল্য থাকে না। তাহলে তুমি কোনো স্বপ্ন দেখোনি? তোমার কোনো বউ ছিল না? না, আর আমি চাইবো যে আজকে থেকে আর এখন থেকে তুমিও এই ভ্রম থেকে বেরিয়ে এসো। আমি তোমাকে সারা জীবন খুব ভালোবাসবো, তোমার সাথে থাকবো, বাস্তব জীবনের একটা অংশ হয়ে আর তোমার সাথী হয়ে। গোবিন্দর সব কথা ভানুমতি বুঝতে পেরে গেছিল আর এখনো মনের আনন্দে গোবিন্দর সঙ্গে থাকতে শুরু করে। একটা স্বপ্ন গোবিন্দর জীবন পাল্টে দিয়েছিল।